বন্ধুরা, ভয়ঙ্কর আরজিকর কাণ্ড নিয়ে যে দুটি প্রশ্ন ঘুরে ফিরে বারবার করে উঠছে, সেটা নাম্বার ওয়ান, এই খুনের পিছনে মোটিভটা কি? মানে এটা কি ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের হাত থেকে যাতে ধরতে না পারে মুখ বন্ধ করার জন্য খুনটা হয়েছে, নাকি নাকি এখানে বৃহত্তর কোনো র্যাকেট চলছিল, সেই র্যাকেটটা জানা হয়ে গিয়েছিল এবং তার ফলে এই রকম ভয়াবহ ধর্ষণ এবং খুনের একটা জায়গা তৈরি করা, যাতে একটা বার্তা দেওয়া যায় যে আমরা যারা এখানে এই র্যাকেটগুলো চালাই তারা যা খুশি তাই করতে পারি। কেউ যদি মুখ খোলার একটুও দুঃসাহস দেখানোর চেষ্টা করো, এই রকমই হাড় হিম করা তোমার পরিস্থিতি হবে, পরিণতি হবে, সেই বার্তা দেওয়া। আর নাম্বার টু যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে পুরো ঘটনাতে এই আরজি করের যে প্রিন্সিপাল ছিল সেই সন্দীপ ঘোষ, তার ভূমিকাটা কি, তার সঙ্গে রাজ্য সরকারের কি এমন সম্পর্ক, তার সঙ্গে এত পীড়িত কিসের, এবং এই সন্দীপ ঘোষ কি পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত? এই সন্দীপ ঘোষের সঙ্গে কি সরকারের এবং আমলাতন্ত্রের উপর মহলের যোগ ছিল? এই সন্দীপ ঘোষের সঙ্গে কি এই রাজ্যের সব থেকে প্রভাবশালী দুর্নীতিবাজের সংযোগ ছিল এবং তাদের এজেন্ট ছিল এই সন্দীপ ঘোষ? এই সন্দীপ ঘোষকে কেন কলকাতা পুলিশ জেরা করেনি? এই সন্দীপ ঘোষ কেন এই ঘটনা ঘটে যাওয়ার পর তার জন্য এফআইআর করেনি? এরকম বহু প্রশ্ন উঠেছে এবং সম্পূর্ণ যে জায়গাটা হয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘটনা ঘটার পর এখানে কি এভিডেন্স সেটাকে লোপ করার চেষ্টা করেছে, জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে? মেন কালপ্রিট এই সন্দীপ ঘোষই কি? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে বারবার ঘুরে ফিরে এসছে, কিন্তু রাজ্য সরকারের যে বিশেষ সহানুভূতি তার সঙ্গে রয়েছে এবং তাকে যে জামাই আদর ট্রিটমেন্ট দিচ্ছে, সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টও এর আগে প্রশ্ন তুলেছিল। এমনকি সিবিআই হাতে তদন্তভার নেওয়ার পর সাধারণ মানুষ যে প্রশ্নটা বারবার করছে, যে সন্দীপ ঘোষকে নিয়ে এত বারবার প্রশ্ন উঠছে, সেই সন্দীপ ঘোষকে কেন এখনো গ্রেপ্তার করছে না সিবিআই? অ্যাটলিস্ট তাকে ডেকে কেন জেরা করছে না? আর আজকে এই আরজিকর তদন্তে সিবিআইয়ের তরফে যে তদন্ত চলছে, সেখানে বড় আপডেট হলো, মাঝ রাস্তা থেকে এই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেল সিবিআইয়ের গাড়ি, তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার জেরা পর্ব শুরু হয়েছে। কেন সন্দীপ ঘোষকে ঘিরে এত রহস্য এবং এই সন্দীপ ঘোষ এই আরজিকর মামলায় এই সরকারের কি পতনটা নিশ্চিত করবে? কিভাবে এই আলোচনাটা উঠে আসছে, তারই বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই আরজি কর কলেজের প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ, দেখছেন তাকে সিবিআই সিজিও কমপ্লেক্সে নিয়ে আসছে। যেটা সন্দীপ ঘোষের ক্ষেত্রে হয়েছিল, প্রথম দিন থেকে ছাত্রদের যে আন্দোলন হচ্ছে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাট হোক, কল রেকর্ডিং হোক, সেখানে বারবার সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সন্দীপ ঘোষের অতীত নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই ঘটনা ঘটার পর সন্দীপ ঘোষের কি কি কাণ্ড হয়েছে সেইটা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি এই ঘটনার পিছনে সন্দীপ ঘোষের কোনো যোগ আছে কিনা সেই নিয়েও কিন্তু আন্দোলনরত ছাত্র ছাত্রীরা বারবার প্রশ্ন তুলেছে। আর তারপরই আমরা দেখলাম সন্দীপ ঘোষ এতটাই চাপে পড়ে গেল যে আরজি করের প্রিন্সিপাল পদ থেকে তো ইস্তফা দিলই, তার পাশাপাশি রাজ্য সরকারের চাকরিটাও ছাড়তে চাইলো, বললো রাজ্য সরকারে কোনো কিছু হবে না। আর সাথে সাথে আমরা দেখলাম এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত প্রশ্ন, এত সন্দেহ, তাকে আড়াল করার, বাঁচানোর চেষ্টা করলো। সন্দীপ ঘোষ সকালে বললে রাজ্য সরকারের চাকরিটাও ছেড়ে দেবে এবং তারপরে দেখা গেল বিকেলের মধ্যে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে, সেখানে কিন্তু প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া হলো এবং এই সন্দীপ ঘোষকে সেখানে অ্যাকোমোডেট করতে গিয়ে চারটি বদলি হলো। এমনকি ওই যে চিত্তরঞ্জন যেটা হাসপাতাল বলা হয়, সেখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন, তার নাকি আর মাত্র 18 দিন চাকরি বাকি ছিল, অথচ তাকে সমমর্যাদার একটা চাকরি দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো স্বাস্থ্য ভবনে। এবং এইটা নিয়ে কিন্তু আদালতও প্রশ্ন তুলতে শুরু করেছে এবং তারপর আদালত যেটা নির্দেশ দিয়েছিল, যেটা আপনারা সকলেই জানেন, যে এই সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল বা কোনো রকম কোনো কাজে আপাতত রাজ্য সরকার লাগাতে পারবে না এবং তাকে দীর্ঘ ছুটিতে চলে যেতে হবে। এইটা যখনই আদালত বলল, তখনই সন্দীপ ঘোষ 15 দিনের ছুটির একটা অ্যাপ্লিকেশন করে দিলেন এবং ওই ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা চিত্তরঞ্জন হাসপাতাল বলা হয়, সেখানে তিনি যোগ দিলেন না।
কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা দেখা গেল সেটা হচ্ছে রাজ্য সরকার বা স্বাস্থ্য ভবন সেই ছুটির আবেদন মঞ্জুর করার বদলে সেটা প্রাইমারি ফেলে রাখলো যে আদালতের নির্দেশে যদি কোনো রকম এদিক ওদিক করা যায়। তারপর আদালত স্পষ্টভাবে বলে দিল যে 3টের মধ্যে যদি এই অ্যাপ্লিকেশন আমরা না হয়েছে জানতে পারি তাহলে কিন্তু আদালতই ব্যবস্থা নিতে সরিয়ে নিতে বাধ্য হবে। কিন্তু তারপর আমরা যেটা দেখলাম যে সন্দীপ ঘোষ গত শুক্রবার কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছেন। সেই মামলার দ্রুত শুনানি করতে হবে সেই আর্জি তিনি জানিয়েছেন এবং সেখানে বলা হয়েছে তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে পুলিশ পাহারা দিতে হবে। ভাবুন একবার একটা লোক কতখানি নচ্ছার হলে এই ধরনের কাজ করতে পারে। একটা কলেজের প্রিন্সিপাল, তিনি একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এতখানি অপদার্থ অ্যাডমিনিস্ট্রেটর যাকে আবার রাজ্য সরকার পোষে, তার জন্য দরদে মরে যায়। সে একটা ব্যবস্থা করতে পারেনি যে একজন রাত্রে মহিলা চাকরি করছেন, তার যদি রেস্টের দরকার হয় একটা আলাদা সিকিউর রেস্ট রুমের ব্যবস্থা করতে পারেনি। সেই সন্দীপ ঘোষকে নিয়ে এই রাজ্য সরকারের এত গদগদ ভাব। এই সন্দীপ সরকার একটা তত্ত্ব চালানোর চেষ্টা করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে ওই আমাদের বোনটি যে যাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এই নারকীয় দানবীয় যন্ত্রণা এবং ষড়যন্ত্রর যন্ত্রণাটা নিয়ে প্রশ্ন করলেন যে ওটা তো ঘুমোবার জায়গা নয়, ওখানে ঘুমোতে গিয়েছিল কেন? আরে আপনি ঘুমোনোর জায়গা ব্যবস্থা করতে পারেননি কেন? অপদার্থ একটা প্রিন্সিপাল, এখানে সরকারি দলের হাত আছে মাথার উপর, মানে যা খুশি তাই করতে পারবেন, এই প্রশ্নটা করেন। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এই ধরনের ঘটনা ঘটলে তার পরিচয় রিভিল করা যায় না, তাকে তার নামটা সামনে নিয়ে আসা জানে না। অথচ এতখানি অপদার্থ অশিক্ষিত নচ্ছার এই সন্দীপ ঘোষ বারবার বারবার সেই নামটা সামনে নিয়ে এলেন, সেই নামটা মুখে নিয়ে এলেন। তারপরও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশ নিয়ে বিনীত গোয়েল বড় বড় ডায়লগ মারে, মমতা ব্যানার্জি বড় বড় কথা বলে, তারা এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেনি, ডেকে জিজ্ঞাসাবাদ অব্দি করেনি। তো যাই হোক, কলকাতা আদালতে যখন শুক্রবার দিন সেই অ্যাপিলটা দিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট তো রিজেক্ট করে দিয়েছিল যে দ্রুত শুনানির কোনো ব্যাপার না। আজকেও আবার নাকি সেটা নিয়ে অ্যাপিল করার কথা ছিল, তার করেও ছিলেন খুব সম্ভবত তার আইনজীবী, কিন্তু সেই শুনানি হয়েছে কিনা জানি না। কিন্তু সিবিআই তাকে জেরার জন্য ডাকে। আপনারা জানেন যে সিবিআই ইতিমধ্যেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন, সঞ্জয় বশিষ্ঠ যিনি এক্স সুপার ছিলেন, তাকে থেকে শুরু করে 3জনকে গতকালই জেরা করেছেন, আজকে আবার ডাকা হয়েছে এবং সেই অবস্থায় সন্দীপ ঘোষকেও কিন্তু আজকে ডাকা হয়েছিল। তখন সন্দীপ ঘোষ জানান যে তিনি জেরাতে যেতে প্রস্তুত আছেন, কিন্তু প্রবলেম হচ্ছে যেভাবে তার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে সেই জায়গা থেকে তিনি সিকিউরিটি নিয়ে ভয় পাচ্ছেন, আর তাই তিনি এখন যেতে পারছেন না। এই জায়গাটা বলে তিনি কি এড়াতে চাইছিলেন? এই প্রশ্নটা যখন অ্যারাইজ করছে, সিবিআই কিন্তু কোনো রকম রিস্ক দেয়নি, কোনো রকম চান্স দেয়নি। সিবিআই কি করেছে, কোথায় আছো তুমি বলো, সেইখানে পৌঁছেছে এবং রাস্তা থেকেই তাকে গাড়িতে তুলে নিয়ে নিজেরাই সিজিও কমপ্লেক্সে নিয়ে এসছে এবং তার জেরা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এখন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা সবথেকে বড় অভিযোগ, যেটা বারবার উঠে এসছে, সেটা হচ্ছে এই আরজিকর কলেজে, যেটা নাকি কলকাতার সমস্ত মেডিকেল কলেজ এমনকি সাধারণ কলেজেও চলে, এখন নাকি ড্রাগ র্যাকেট এবং সেক্স র্যাকেট চলে। এবং সেই ড্রাগ র্যাকেট মানে একটা অডিও কল ভাইরাল হয়েছে যেখান থেকে জানা যাচ্ছে যে শুধুমাত্র কোকেন, হেরোইন, গাঁজা এই ধরনের ড্রাগ নয়, যে ওষুধগুলো সাধারণ মানুষের প্রাণ বাঁচায় সেই ওষুধগুলোতেও জাল ওষুধ, ফেক ওষুধ দিয়ে সেখানে জল পুড়ে সেখানে সাধারণ মানুষের চিকিৎসার নামে কী জিনিস হচ্ছে এবং কোটি কোটি টাকা সেখান থেকে ইনকাম হয়। সেই টাকার ভাগ পার্টি ফান্ডে চলে যায় এবং সৌজন্যে এই সন্দীপ ঘোষ। এই কলেজে যে যারা মহিলা পড়ুয়া আছে, কি বলবো, কি অদ্ভুত ব্যাপার যে অভিযোগটা উঠছে, সেখানে তাদের মুখের ছবি সোশ্যাল মিডিয়া থেকে বা অন্যভাবে জোগাড় করে এখানে যে সেক্স র্যাকেটটা তোলে, সেখানে যৌনকর্মীদের নিয়ে এসে যে ভিডিও করা হয়, সেই ভিডিওতে বসিয়ে দেওয়া হয়। এমনকি মর্গ থেকে মৃতদেহ নিয়ে সেই মৃতদেহের সঙ্গে এই পুরো ব্যাপারটা ঘটানো হয় এবং তার ভিডিও বানিয়ে সেখানেও মুখটাকে ওই কোলাজ করে কোনো ছাত্রীর মুখ বসিয়ে দেওয়া হয়। এবং সেই জন্য অতীতে এই আরজি করে কিন্তু বেশ কিছু ছাত্রের প্রাণ গেছে, তারা প্রতিবাদ করেছিল এবং সেই ঘটনাগুলোকে
নাকি আত্মহত্যা বলে চালানো হয়েছিল, যার পিছনেও এই সন্দীপ ঘোষের হাত আছে? এমনকি এই যে আমাদের বোনটি চলে গেলেন, তারও প্রাথমিকভাবে মৃত্যুটা কিন্তু আত্মহত্যা বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল পরিবারকে, এবং সেখানে মস্তিষ্ক ছিল এই সন্দীপ ঘোষের। এই সন্দীপ ঘোষ এখানকার এভিডেন্স ট্যাম্পারিং, এখানকার সমস্ত কিছু ধামাচাপা দেওয়া, এমনকি মৃতদেহটাকে তাড়াতাড়ি সৎকার করে যাতে কোনো আর দ্বিতীয় প্রমাণ না থাকে সেই ব্যবস্থা করা, সেটাও করেছিলেন। এমনকি ছেড়ে যাওয়ার আগে নির্লজ্জের মতো যে বাথরুমগুলো ছিল, যেখানে এই ধর্ষকরা খুনিরা গিয়ে হাত ফাত ধুয়েছিল, যেখানে এভিডেন্স থাকার সম্ভাবনা ছিল, সেই বাথরুমটা ভেঙে নষ্ট করে দেওয়ার অর্ডারও তিনিই নাকি দিয়ে যান। যদিও সেটা হইচই করে কিছুটা বন্ধ হয়েছে, কিন্তু সেখানে কত এভিডেন্স যে নষ্ট হয়ে গেছে। একটা সরকারি জায়গায় একটা কাজের টেন্ডার পাশ হয়ে যাওয়ার পরও 6 মাস লাগে কাজ শুরু করতে, কিন্তু সেখানে পুলিশি পাহারা আছে, তা সত্ত্বেও এই ভাঙচুরের কাজ এই সন্দীপ ঘোষের নির্দেশেই হয়েছিল, সেই অভিযোগে উঠেছে। এবং আরও যেটা শোনা যায় যে 2021-এ সবথেকে বড় ম্যাজিক যে পা ভাঙার নাটক ছিল, যে প্লাস্টার দেখিয়ে গোটা বাংলাবাসীকে নিজের পা দেখিয়ে এখানে ক্ষমতায় আসা হয়েছিল, সেই প্লাস্টার রহস্যের পিছনেও এই সন্দীপ ঘোষের হাত আছে। এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত মোটা একটা অভিযোগ এসছিল, এবং সেখানে অভিযোগ এসছিল যে এই আরজি করের বাইরে একটি বিশেষ দোকান আছে, সেই দোকানে এই আরজি করের আলপিন থেকে হাতি যা লাগবে সমস্ত কিছু টেন্ডারিং সেই দোকানের মাধ্যমেই হতো, এবং কোটি কোটি টাকার দুর্নীতি সমস্ত ক্ষেত্রে, রুগী ভর্তি, ছাত্রছাত্রীর পাস করা, তাদের সাপ্লি ক্লিয়ার করা থেকে শুরু করে কার কোথায় পোস্টিং হবে, বদলি হবে, ওষুধ, অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত কিছুর ব্যাপারে কোটি কোটি টাকার দুর্নীতি, এবং সমস্ত কিছুতে এই সন্দীপ ঘোষের হাত আছে, এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এবং সেই যে টাকাটা তিনি তোলেন তার একটা বড় অংশ নাকি এই রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে চলে যায়, পার্টি ফান্ডে চলে যায়। সেই জন্য সন্দীপ রায়ের সঙ্গে এত দহরম মহরম। এবং এই অভিযোগগুলো যখন অতীতে উঠেছিল, তখন এই সন্দীপ ঘোষকে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে মাস দেড়েকের বেশি থাকতে হয়নি, আবার আরজি করে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। পরবর্তীকালে আবারও তার একবার বদলির নির্দেশিকা হয়, কিন্তু যাওয়ার সময় তিনি নিজের ঘরে চাবি দিয়ে সেই চাবিটি পকেটে করে নিয়ে যান, কেননা তার মধ্যে কনফিডেন্স ছিল তাকে এখান থেকে হটানোর ক্ষমতা কারোরই নেই, এবং সত্যিই দেখা যায় 48 ঘন্টার মধ্যে সেটা উইথড্রল হয়ে যান। এমনকি শেষ পর্যন্ত যখন আন্দোলনরত ছাত্রছাত্রীদের চাপে বা তদন্ত যেভাবে এগোচ্ছে, আদালতে যেভাবে যাচ্ছে, আর বাঁচার জায়গা নেই বুঝে তিনি যখন রেজিগনেশন দেন, এমনকি সরকারি চাকরি ছাড়তে চান, 4 ঘন্টার মধ্যে তাকে সেখান থেকে কয়েক কিলোমিটার মাত্র দূরে কলকাতার আরেকটি হসপিটালে এই রাজ্য সরকার বদলি করার ব্যবস্থা করে। এই যে জায়গাটা রয়েছে, সব মিলিয়ে সন্দীপ ঘোষ কিন্তু সামগ্রিকভাবে আরজিকর কাণ্ডে একটা বড়সড় রহস্যের নাম। সমস্ত কিছুর পিছনে এই সন্দীপ ঘোষের মস্তিষ্ক রয়েছে, নাকি সন্দীপ ঘোষ সমস্ত কিছু ঘটার পর সেই প্রমাণ, তথ্য, সমস্ত কিছু নষ্ট করার মাস্টার মাইন্ড? এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে সম্পর্ক রয়েছে, কোন কোন প্রভাবশালীর সঙ্গে যোগ রয়েছে? এই যে দুর্নীতিটা হতো তিনি একা হাতে করতেন, নাকি কারোর এজেন্ট হিসেবে তিনি করতেন? এইগুলো কিন্তু এই রহস্যের বড় বড় জায়গা। এবং এই সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে যাওয়ার জন্যই আমাদের ওই বোনটিকে কি পৃথিবী ছেড়ে চলে যেতে হলো ওই নারকীয় যন্ত্রণা সহ্য করে? এগুলোও কিন্তু তদন্তের একটা বড় বিষয় হিসেবে দেখা যাচ্ছে। আর সেই সমস্ত কিছু তথ্যের সন্ধান করতে কলকাতা পুলিশের তদন্তের প্রথম দিনই করার দরকার ছিল, কিন্তু অদ্ভুত কারণে করেনি। সেই জায়গাটাই কিন্তু সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর এবার শুরু করেছে। ফলে সন্দীপ ঘোষ সিজিওতে তদন্ত চলছে, জেরা পর্ব চলছে, এবং সেখান থেকে নয়া কিছু রহস্য আসে বা এই রহস্য সমাধানের বড় কোনো স্টেপ আসে কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। কিন্তু সন্দীপ ঘোষকে এইভাবে সিজিওতে ডাকা এবং সিবিআইয়ের জেরা, এটা অবশ্যই করে আরজিকর কাণ্ডের একটা অত্যন্ত পজিটিভ মুভ বলে সকলেই মনে করছেন। আপনাদের কি মনে হয় সত্যি সন্দীপ ঘোষ আস্তে আস্তে ভাঙবেন, এবং এই সন্দীপ ঘোষের মাধ্যমেই আরজিকর কাণ্ডে কেঁচো খুঁড়তে যে অজগরের সন্ধানটা হচ্ছে সেইটা পাওয়া যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।